আমার দেরি হয়ে গেছে, এবার আসি বলে আকাশ অফিস থেকে বের হয়ে আসে আর গাড়ি করে তিথিদের বাড়িতে চলে আসে আর সব সিকিউরিটিকে চলে যেতে বললো। ওরাও চলে গেল। আকাশ গিয়ে ইরাকে খুঁজতে থাকে আর ইরার পাশে দাঁড়ায়। এই তোর এতক্ষণ লাগলো কেন? সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গিয়েছে। আর একটা কথাও বলবি না। আকাশ এখনো চুপ করে আছে। এদিকে তিথি বলে উঠলো, কি হয়েছে? ইরা উনি তোর সিকিউরিটির ব্যবস্থা করেই গিয়েছে, তাহলে এভাবে বকার কি আছে? থাক, তোকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। এই মেয়ে, তোমার এত দেমাগ কিসের? কাউকে মানুষ বলে কি মনে করো না? তিথি, তোর বান্ধবীকে থামতে বল। তোর বান্ধবী কিন্তু আমাকে রীতিমতো অপমান করছে, আর এরকম হতে থাকলে আমি এই বিয়ে বাড়ি থেকে চলে যাব। দেখ, এমনটা করিস না। আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি, তবুও তুই যাস না। আব্বা আম্মু শুনতে পেলে অনেক কষ্ট পাবে। ঠিক আছে, যাব না, কিন্তু তোর বান্ধবীকে সাবধান করে দিবি। কথাটা বলে বিরক্তি নিয়ে উঠে গেল। স্যার, কোথায় গিয়েছিলেন? অফিসে কিছু লোক নিয়োগ দিয়েছিলাম, ওইখানে ইন্টারভিউতে গিয়েছিলাম। ওখানকার সব কাজ শেষ করে এখানে আসলাম। ভাইয়া, আমার একটা উপকার করতে পারবেন? দেখো, তুমি আমার বোনের মতো, কি করতে হবে বলো। আমার একটা বন্ধু আছে, মাস্টার্স পাশ করে এখনো বেকার ঘুরছে। ঘুষ না দেওয়ার কারণে চাকরি হচ্ছে না। তাই আপনি যদি একটু... এই বুঝতে পেরেছি, এই ব্যাপার। ডাকো তাকে, আমি একটু কথা বলি। তিথি আমার পিছনে থাকা কয়েকটা ছেলের থেকে একটা ছেলেকে ডাক দেয়, এদিকে আয়। কিরে তিথি, আমাকে ডেকেছিলি? আর এরাদের তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ভাইয়া, ওর নাম রাকিব। তানুর মতো ও আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে তো চিনি না। উনি হচ্ছে... আকাশ তিথিকে থামিয়ে দিয়ে, তোমার নাকি চাকরির প্রয়োজন? হ্যাঁ, কিন্তু টাকার অভাবে ঘুষ না দেওয়ার কারণে কোথাও চাকরি হচ্ছে না। ঠিক আছে, এই নাও কার্ড। আর এখন এই ঠিকানায় তোমার সব সার্টিফিকেট নিয়ে যাও। আর এই নাও আমার নম্বর, ওখানে রিসেপশনে গিয়ে আমাকে ফোন দিবে। কিন্তু ভাইয়া, আপনার পরিচয়? তোমার না জানলেও চলবে। আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা দেন। তাড়াতাড়ি যাও, আর যেভাবে বলেছি ওখানে গিয়ে কিন্তু আমাকে ফোন করতে ভুলবে না। আর অবশ্যই ঢুকতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আমি তাহলে এখনই যাচ্ছি। তিথি, তাহলে আমি যাই। সাবধানে যাবি। ঠিক আছে। সত্যি ভাইয়া, আপনি আজকে ওর জন্য যা করলেন, ওর অভাবের সংসার। তুই কিছু চিন্তা করিস না, দেখবি ওই ছেলেটার চাকরি হয়ে যাবে। তাই যেন হয়। এদিকে রাকিব আকাশের দেওয়া ঠিকানা আসে, কিন্তু অফিসের গেট দিয়ে রাকিব ঢুকতে দিচ্ছে না। একটু আগে ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেল, এখন আর কাউকে ঢুকতে দিতে পারি না, ম্যানেজারের অর্ডার আছে। চলে আসতে যাবে তখনই আকাশের কথা মনে পড়ে আর আকাশকে ফোন করে। হ্যালো, কে বলছেন? আমি রাকিব। কয়েক ঘন্টা আগে আপনি ইন্টারভিউ দিতে পাঠিয়েছেন, কিন্তু আমাকে তো ভিতরে ঢুকতে দিচ্ছে না। ওদের কাছে ফোনটা দাও। এরপর আকাশ সিকিউরিটিদের বলে দেয় আর ওরা রাকিবকে ভিতরে ঢুকতে দেয়। রাকিব আকাশের কথা মতো রিসেপশনের কাছে যায়। আমি কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। সরি, ইন্টারভিউ সময় তো শেষ, তাছাড়া লোক নেওয়া হয়েছে। তখনই রাকিব আকাশকে ফোন দেয়। ভাইয়া, এখানে তো ইন্টারভিউ লোক নেওয়া শেষ। রিসেপশনে থাকা মেয়েটার কাছে মোবাইল দাও। ঠিক আছে, দিচ্ছি। ম্যাডাম, এই দিন, কথা বলুন। আকাশ রিসেপশনে থাকা মেয়েটার সাথে কথা বলে আর সবকিছু বুঝিয়ে বলে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না, বলেই ফোনটা রেখে দেয়। ম্যাডাম, উনি কি বললো? আপনি ওনাকে কিভাবে চিনেন? আপনারা কি কোনোভাবে আগে থেকেই পরিচিত? না, আমাদের বিষয়ে বাড়িতে আমার বান্ধবী ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি ম্যানেজারের সাথে কথা বলে আসি। ম্যানেজার রুমে গেল। স্যার, এই নিন ফাইল। কিসের ফাইনাল এটা? স্যার, একটা ছেলে এসেছে ইন্টারভিউ দিতে। আকাশ স্যার এই লোকটাকে পাঠিয়েছে, বলছে তাকে যেন চাকরিটা দেওয়া হয়। ঠিক আছে, চল। ম্যানেজার রাকিবের কাছে গেল আর বলো, তুমি কি রাকিব? জি স্যার। স্যার যখন তোমাকে পাঠিয়েছে তখন আমি আর সেখানে কি করব? তুমি কালকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে যাও। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব স্যার। আমি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টাকার জন্য চাকরি পাইনি। ধন্যবাদ লাগবে না, তুমি এখন আসতে পারো। কিন্তু স্যার, আমার ইন্টারভিউ নেবেন না? লাগবে না তোমার ইন্টারভিউ, তোমাকে যিনি পাঠিয়েছেন উনি বুঝে নেবে। এখন তুমি আসতে পারো। রাকিব অফিস থেকে বের হয়ে ওর বাবা মাকে ওর চাকরি হওয়ার ব্যাপারটা বলে। ওনারা অনেক খুশি হয়ে যায়। রাকিব ওখান থেকে বিয়ে বাড়িতে চলে আসে আর সেখানে সেই তিথিকে খুঁজে বের করে। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? আর তোর চাকরিটা হয়েছে? ধন্যবাদ স্যার। কি রে, তোর চাকরিটা হয়েছে? আমার চাকরিটা হয়েছে, সত্যি আজ আমি অনেক খুশি। কি বলে যে তোকে ধন্যবাদ দিব আমার জানা নেই। সত্যি? আর আমি জানতাম না তোর চাকরিটা হবেই। তুই জানতি মানে? কি করে? আমি তো তোকে এইমাত্র জানালাম। মানে তোর আম্মু ফোন করে বলেছিল। ও আচ্ছা। এখন চল তো ভিতরে।
ওই লোকটা কোথায়? কোন লোক? তুই যার সাথে আমার পরিচয় করে দিয়েছিস, যা, কথাতেই আমার চাকরিটা হয়েছে। খুঁজে দেখ, হয়তো আশেপাশেই হবে। আচ্ছা, আমি দেখতেছি। ওই তো, উনি কেমন আছেন? ভালো তো, তোমার চাকরিটা হয়েছে। সত্যি ভাইয়া, আপনি আমার আজকে যে উপকার করলেন আমি তা সারা জীবন মনে রাখবো। সমস্যা নেই, ভালো করে এবং মন দিয়ে কাজ করবে। আমি এখন আসি। কোথায় যাবেন? কাজ আছে, পরে কথা বলি। ঠিক আছে ভাইয়া। সত্যি ভাইয়া, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি কিছুই করিনি, চাকরি নিয়ে বাবা মায়ের খেয়াল রাখবে, ওনারা যেন কষ্ট না হয়। ঠিক আছে ভাইয়া। আমি যাই, ম্যাডাম ডাকছে। বলে আকাশ ইরার কাছে চলে যায়। এতক্ষণ কই ছিলে? এই তো ম্যাডাম, কাছাকাছি ছিলাম। এই, আমি একটু পার্লার যাব, তাই তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে ম্যাডাম। আকাশ গাড়ি বের করে আর এরা এসে গাড়িতে বসে। গাড়ি ড্রাইভ করে ইরাকে নিয়ে পার্লারে নিয়ে যায়। এরা ভিতরে চলে যায় আর আকাশ বাহির অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা ওখান থেকে সেজে গুজে বের হয়ে আসে। আকাশ শুধু তাকিয়ে তাকিয়ে ইরাকে দেখছে। তুই এইভাবে তাকিয়ে থাকবি না, তাড়াতাড়ি চলবি, নয়তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ চলেন। ইরাকে নিয়ে গাড়িতে বসে তিথিদের বাড়িতে চলে আসি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আজকে তিথিদের বাড়িতে সঙ্গীত অনুষ্ঠান। ইরা হয়তো ওখানে গান গাইবে। সে যাই করুক, আমি না হয় আমার দায়িত্ব পালন করি, নয়তো কি না কি বলে ফেলবে। এরপর বাড়ির সবাই খাওয়া শেষ করে সবাই যে যার রুমে গিয়ে রেস্ট নেওয়া শুরু করে। কেননা বিকেলে অনুষ্ঠান শুরু হবে। রেস্ট নিয়ে একে একে সবাই বাড়ির সামনে চলে আসে, কারণ অনুষ্ঠান বাড়ির সামনের বাগানে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই ওখানে উপস্থিত হয় আর একে একে অনেকে গান গায় ওখানে। আকাশ খেয়াল করে ইরা ওর বান্ধবী বসে আছে, কিন্তু গান গাইবে কিনা সেটা জানে না। তিথি আর তানু একসাথে স্টেজে উঠে। আমি আর তিথি এখন গান গাইবো না, এখন আপনাদের সামনে গান গাইবে মিস্টার আকাশ। আকাশ তো ওদের কথা শুনে পুরাই অবাক, কেননা নিজেও জানে না ওরা এমন একটা কথা বলবে। আকাশ অনেকটা টেনশনে পড়ে গেল, কি করবে। কি হলো ভাইয়া, আসো। আরে আমি তো গান গাইতে পারি না, পরে কি বলবো কিছু না বলে সবাই যদি মাইন্ড করে। আমরা কোনো কথাই শুনবো না, আপনাতেই গাইতে হবে। আকাশ অনেক ভেবে দেখলো, কিন্তু কি আর করার। তানু আর তিথি জোর করায় স্টেজে উঠলো। প্লিজ ভাইয়া। আকাশ মাইক হাতে নিয়ে গান গাইতে লাগলো। তবে গানটা কিন্তু আকাশের অনেক প্রিয় একটা গান। তাহলে বন্ধুরা চলুন আকাশের সবচেয়ে প্রিয় গানটা আপনাদের শোনাই। গান গাওয়া শেষ হওয়ার পর সবাই আকাশকে অভিনন্দন জানালো। বিশেষ করে তানু আর তিথি তো অনেক খুশি, কারণ আকাশ যে এরকম একটা গান ওদের উপহার দিবে আর আকাশের গলাও যে এতটা ভালো ওরা কল্পনা করতে পারেনি। এদিকে আকাশ শুধু ইরার দিকে তাকিয়ে আছে। একটু পর ইরাও আসলো আর আকাশকে অভিনন্দন জানালো। আসলে ইরা ভাবতে পারেনি যে আকাশ এত সুন্দর গান গাইতে পারে। সত্যি গানটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আকাশ গান শেষ হওয়ার সাথে সাথে অনুষ্ঠান শেষ হলো আর সবাই যে যার রুমে চলে গেল। রাতে আকাশ ডিনার করার পর ছাদে গেল। ছাদে যাওয়ার পর আকাশ বাড়ির আশেপাশে কিছু মানুষের ছায়া দেখতে পায়। প্রথমে ভাবে বিয়ে বাড়িতে থাকা গেস্ট হবে হয়তো, তাই আর সেদিকে খেয়াল করেনি। পরের দিন সকালে, ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আজকে রং খেলা, যার কারণে আজকে অনেক রং নিয়ে আসা হয়েছে। এখানে রং খেলার জন্য সবাই উপস্থিত, কিন্তু ইরাকে কোথাও দেখা যাচ্ছে না। সেজন্য আকাশ ইরাকে খুঁজতে লাগে, কিন্তু বাড়ির আশেপাশে কোথাও দেখতে পায় না। এরপর আকাশ পুরো বাড়ি খুঁজে, কিন্তু কোথাও দেখতে পায় না ইরাকে। আকাশ অনেক ঘাবড়ে যায়। মনে পড়ে গত রাতে তো কয়েকজনের ছায়া দেখেছিলাম, তার মানে ওরা না না না। আকাশ কিছু ভাবতে পারছে না, শুধু এটাই চিন্তা করছে ইরার কিছু হলো না তো। পরক্ষণে আকাশে মনে হলো ছাদে তো যাওয়া হয়নি, সেজন্য আকাশ দৌড়ে ছাদে যায় আর সেখানে গিয়ে দেখে ইরা দোলনায় বসে দোল খাচ্ছে। ইরাকে দেখে আকাশ যে প্রাণ ফিরে পেল। কিছু বলবেন? আর আপনাকে এত ডান্স দেখাচ্ছে কেন? আপনি এখানে আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি, আপনার কোন আইডিয়া আছে? আমি তো সকাল থেকে এখানে আছি। আপনি এখানে আমাকে আগে বলবেন না? আর একটু হলে তো। আর একটু হলে কি? কিছু না ম্যাডাম, আপনার হাতটা দিন। অবাক হয়ে কেন? হাতটা দিন। না, দিব না। ম্যাডাম হাতটা দিন, অনেক রেগে। না, আমি দেব না। আর তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আকাশ এক প্রকার জোর করে এটার আঙুলে একটা আংটি পরিয়ে দেয়। তোর সাহস তো কম না, তুমি আমার হাতে আংটি পরিয়ে দিছো। তোকে তো আমি বলি আকাশকে চোর মারতে যাবে, অমনি আকাশ ইরার হাত ধরে ফেলে। ম্যাডাম আমার কথাটা একটু শুনুন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি এখনই এই আংটিটি ফেলে দেব। না ম্যাডাম, এই আংটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। মানে? এই আংটিতে আমি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। এই আংটির মাধ্যমে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আমি আপনাকে খুঁজে বের করতে পারবো। আর আপনি আমার থেকে 1 কিলোমিটার দূরে গেলেই আমার মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবে আর আমি আপনাকে ট্র্যাক করে খুঁজে বের করতে পারবো। এবার বুঝেছি, ঠিক আছে, আমি সবসময় নিজের সাথে রাখবো। চলুন ম্যাডাম, নিচে সবাই রং খেলছে। চলো। ইরা আর আকাশ নিচে নেমে আসে। আকাশ নিচে নামতে তানু আর তিথি আকাশের মুখে রং লাগিয়ে দেয়।
এরপর তিথি ইরার মুখেও রং লাগিয়ে দেয়। এভাবে ওদের পরিবারের সবাই রং নিয়ে অনেক মজা করে। রং খেলতে খেলতে দুপুর হয়ে যায়, সেজন্য সবাই স্নান করতে চলে যায়। এরপর সবাই ড্রয়িং রুমে চলে আসে আর সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিতে চলে যায়। শুধু আকাশ, তিথি, তানু আর রাকিব। আপনারা অনেকেই রাকিবের কথা ভুলে গিয়েছেন, নতুন করে আর পরিচয় করে দিচ্ছি না। ওরা চারজন মিলে গল্প করতে থাকে। সত্যি ভাইয়া, চৌধুরী অফিসে আপনার জন্য আমার চাকরিটা হলো। চাকরি ফেলে তো হবে না, মন দিয়ে কাজ করতে হবে। অবশ্যই করব, কিন্তু ভাইয়া আপনিও কি ওই অফিসে কাজ করেন? কেন বলো তো? আসলে আপনি ওনাদের সাথে কথা বলার পর ওনারা নিয়ে ম্যানেজারের রুমে নিয়ে যায়, আর ম্যানেজার পর্যন্ত চলে আসে আমার কাছে। তো তোমার কোনো অসুবিধা হয়নি তো? এবার বলুন না, আপনি ওই কোম্পানি কি হন? ওই কোম্পানির মালিকের ছেলে আমার ফ্রেন্ড, সেজন্য তোমার চাকরিটা দিতে সুবিধা হলো। ও তাই বলেন। এদিকে আকাশের কথা শুনে তানু আর তিথি মিটমিট করে হাসছে। এই তিথি কালকে কি? কাল হচ্ছে আমার হলুদ সন্ধ্যা, এর পরের দিন বিয়ে। তিথির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আরে পাগলি, কাঁদছিস কেন? আমরা তো আছি। তোদের ছেড়ে যেতে মন চাইছে না বলে তানুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদিস না, দেখ সবাই তো একদিন চলে যেতে হয়। এই তিথি কাঁদিস না, চল, অনেক রাত হয়েছে। আমাকে কালকে আবার অফিসে জয়েন্ট হতে হবে। আমি হয়তো তোর বিয়েটাও দেখতে যেতে পারবো। কি বলিস? কাল আমার বিয়ে আর কালই তুই চলে যাবি? কে কোথায় যাচ্ছে? এরা কথাটা বলে আমাদের সাথে বসলো। দেখ না, রাকিবের চাকরি হয়েছে আর কাল নাকি ওর চাকরিতে প্রথম দিন, সেজন্য ও চলে যাবে। রাকিব ভাইয়া, আপনি অফিস থেকে 2 দিনের ছুটি নেন। কি বলছেন? আমি গতকাল চাকরিটা পেয়েছি আর এখন পর্যন্ত জয়েন্টই করলাম না, ছুটি কিভাবে নিব? সেটাও তো ঠিক বলছেন, কিন্তু কি করবেন? তাহলে কি চলে যাবেন? এর মধ্যে রাকিবের মোবাইলে একটা কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি চৌধুরী গ্রুপের কোম্পানির ম্যানেজার বলছি। হ্যালো স্যার, আপনি কেন ফোন করতে গেলেন? আপনাকে অফিস থেকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে, তাই আপনিও 3 দিন পরে এসে জয়েন্ট করবেন। ধন্যবাদ স্যার। কিরে, কার ফোন? আরে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওই কোম্পানির ম্যানেজার ফোন করেছিল। কি বলেছিল? আমাকে 3 দিনের ছুটি দিল। সত্যি? এটা কি করে সম্ভব? চাকরিতে এখনো জয়েন্ট না করলে অথচ 3 দিনের ছুটি দিয়ে দিল। তানু তিথি আকাশের দিকে তাকিয়ে আকাশ মিটমিট করে হাসছে। তখনই ওদের আর বুঝতে বাকি রইল না, যেখানে কোম্পানির চেয়ারম্যান আমাদের সাথে, সেখানে তো কোনো সমস্যা হতে পারেই না বলে মিটমিট করে হাসলো। তোমরা এইভাবে হাসছো কেন? সত্যি তিথি, আমি ভাবতেই পারিনি ওনারা আমাকে আরো 3 দিন পর জয়েন্ট হতে বলবে। সত্যি আজ ওনাদের জন্যই তোর বিয়েটা দেখে যেতে এবং আনন্দ করে যেতে পারবো। এবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। আকাশ যখন জানতে পারলো রাকিব তিথির বিয়েতে থাকতে পারে, তখন আকাশ আর তিথির মুখটা অনেক মনমরা হয়ে গিয়েছিল। কেননা রাকিব তিথির বিয়েতে থাকতে পারে না, সেজন্য মন খারাপ হয়ে গেল। সেজন্য আকাশ ফোন বের করে ম্যানেজারকে মেসেজ করে। আচ্ছা চলুন, মেসেজটা কি ছিল একটু দেখে নেই। ম্যানেজার গতকাল রাকিব নামে যে ছেলেটি চাকরির জন্য এসেছে, ওই ছেলেটিকে এক্ষুনি ফোন করে 3 দিনের ছুটি দিয়ে দিন, এটা আমার আদেশ। এরপর যা হলো তা তো আপনারা শুনতেই পারলেন। তাহলে তো ভালোই হলো, একসাথে বউ ভাত তো আনন্দ করে যেতে পারবি। সত্যি রে, কিন্তু ওনারা কি করে জানলো যে আমার 3 দিনের ছুটি লাগবে? হয়তো আমার কিছু সমস্যার কারণে দেরি করে যেতে বলেছে। আর এমনি কোনো সমস্যা থাকতে পারে না কাগজপত্রে, আর অনেক কিছু মেনটেন করেও চলতে হয়। আরে যাই হোক না কেন, এতে তো তোরই ভালো হবে বল। ঠিক বলছো তো, কি বলে যে ওনাকে ধন্যবাদ দিব? আচ্ছা, যা হবার হয়ে গেছে, এই নিয়ে আর কথা না বলাতেই ভালো। এই বডিগার্ড, তুই আমাদের সাথে আয়। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কোথায় যাবেন ম্যাডাম? জাহান্নামে, তোকে আসতে বলছি, আয়। দেখুন ম্যাডাম, কোথায় যাবেন একটু বললে ভালো হয়, তাহলে সবকিছু ঠিক করে রাখা যাবে। বিয়ের দিনে পরার জন্য শপিং করতে যাব। কালকে নিশ্চয়ই পার্লারে যাবেন? হ্যাঁ যাব তো, কিন্তু কেন? না বলছি ম্যাডাম, ওই দিন একসাথে শপিং করা আর পার্লার দুটো একসাথে করা যায় তাহলে ভালো হতো। তোর মাথা ঠিক আছে? এত সময় পাবো না, বিয়ের জন্য শাড়ি কিনতেই তো অনেক সময় লাগবে। ম্যাডাম তবু এখন তো রাত অনেক হয়েছে আর রাস্তাঘাটও ভালো না। এবার একটু রেগে, রাত হয়েছে তো কি হয়েছে, আমি এখনই যাব, মানে এখনই যাব, তাড়াতাড়ি গাড়ি বের কর। ঠিক আছে ম্যাডাম। হঠাৎ পিছন থেকে তানু বলে উঠলো, ভাই আমিও কি আসবো? দরকার নেই, আমি আমার সাথে অন্য কাউকে নিতে পারবো না। আর তুমি কেন যাবে আমার সাথে? প্লিজ নিয়ে যা না, ওর হয়তো কিছু কেনা বাকি রয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাচ্ছি, ও সহ্য। তানু, তুই কেন যাবি? আসলে আমার কিছু জিনিস লাগবে, সেজন্য। আচ্ছা, সাবধানে যাস। এদিকে আকাশ গাড়ির কাছে অপেক্ষা করে দেখে তানু আর ইরা দুজনে আসছে।
আকাশ কোনো প্রশ্ন না করে গাড়ির দরজা খুলে দিল। ইরা পিছনের সিটে গিয়ে বসলো আর তানু এসে সামনে বসলো। তানু, তুমি সামনে কেন বসছো? এমনি পেছনে এসে বসো। কেন? আসতে বলছি, আসো। তানু দরজা খুলে পিছনের সিটে এসে বসলো আর আকাশ ওদের নিয়ে একটা শপিং মলে যায়। ওদেরকে মার্কেটের সামনে নামিয়ে দেয়। ম্যাডাম, আপনারা ভিতরে যান, আমি গাড়ি পার্ক করে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। আকাশ গাড়ি নিয়ে পার্কিং এরিয়ায় ঢুকে যায় আর আকাশ গাড়ি পার্ক করে এসে দেখে ইরা, তানু ওরা কেউই মার্কেটের সামনে নেই। আকাশ ভাবছে ওরা হয়তো ভিতরে চলে গিয়েছে, তাই আকাশও ভিতরে চলে গেল আর দেখে ওরা দুজনে একটা কসমেটিক্স এর দোকানে ঢুকে। আকাশ ওদের পিছনে পিছনে পৌঁছায়। এদিকে ইরা এখান থেকে অনেক কসমেটিক কিনে। আকাশ দেখলো যে তানু কসমেটিক দেখেই যাচ্ছে, কিন্তু একটাও কিনছে না। সেজন্য আকাশ গিয়ে তানুর কাছে যায়। তানু, কোনো সমস্যা? হ্যাঁ, এগুলো তো অনেক দামি, আমি না হয়ে অন্য আরেকটা সস্তা দোকান থেকে কিনে নিব। এখান থেকে কিনে যা টাকা লাগবে আমি পে করব। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আমি আমার বোনটার জন্য এইটুকু করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কিনতেছি। তানু আর ইরা দোকান থেকে কসমেটিক্স কিনলো। ইরা নিজের সাথে তানুরও কসমেটিক্স এর দাম দিয়ে দিল। এটা দেখে তো তানু অবাক, কেননা যেখানে ইরা ঠিক মতো তানুর সাথে কথা বলে না, সেখানে তানুকে কসমেটিক্স তো কিনে দিচ্ছে। কসমেটিক্স কেনা শেষ হলেও ওদের নিয়ে শাড়ির দোকানে ঢুকলাম। তানু, তোমার কাছে তো শাড়ি কেনার টাকা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দিব, তুমি দেখো কোনটা পছন্দ হয়। ঠিক আছে। তানু আর ইরা অনেকগুলো শাড়ি দেখলো। ইরা আর তানু শাড়ি পছন্দ করে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে। এভাবে 7-8টা শাড়ি ট্রায়াল করাতে ওদের প্রায় 2 ঘন্টা সময় লাগলো। একটু পর দুজনে দুটো শাড়ি পছন্দ করলো। এদিকে আকাশ তো বসে বসে ওদের শাড়ি কেনা দেখতে লাগলো। আকাশ মনে মনে ভাবছে, একটা শাড়ি পছন্দ করতে এতক্ষণ লাগলে একে তো বিয়ে করলে আমার 12টা বাজিয়ে দিবে। আল্লাহ, মেয়েদেরকে যে কি দিয়ে বানিয়েছে। ওদের নিয়ে শপিং করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে। এগুলো আকাশ গালে হাত দিয়ে ভাবতে থাকে। ভাইয়া, আমাদের কেনাকাটা শেষ, এবার চলো। ম্যাডাম কোথায়? ওই তো আসছে। এই যে ম্যানেজার, এইগুলো প্যাক করে দিন। আর এই নিন কার্ড, এইখান থেকে ফ্রান্স করে রেখে দিন। তাহলে এবার চলুন। ব্যাগগুলো কে নিয়ে যাবে? সরি ম্যাডাম, আমি নেছি বলে ইরার ব্যাগগুলো আমি হাতে নিয়ে মার্কেট থেকে বের হব। সাথে সাথে ইরার ডাক। খিদে পেয়েছে, এখান থেকে খেয়ে যাই। আর অনেক রাত হয়েছে, সবাই হয়তো ঘুমিয়ে পড়ছে। আসলে আমারও খেতে পেয়েছে, তবে খাবার বিলটা কিন্তু আমি দিব। ঠিক আছে? ঠিক আছে, চলো। ম্যাডাম, আপনারা এখানে দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি, দেরি যেন না হয়। ঠিক আছে ম্যাডাম। এদিকে আকাশ গাড়ির কাছে আসতেই ওখানে আকাশের এক বন্ধুর সাথে দেখা হয়। আকাশের বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। সেদিকে আকাশের কোনো খেয়াল নেই। হঠাৎই আকাশের মোবাইলে অ্যালার্ম বেজে উঠলো। আকাশ মোবাইলটা হাতে নেয় আর ওর বন্ধুকে বিদায় দিয়ে মার্কেটের সামনে আসে, যেখানে ইরাত তানু দাঁড়িয়েছিল। কিন্তু আকাশ ওদের কোথাও দেখতে পেল না। আসলে আকাশের মোবাইলে সিকিউরিটি অ্যালার্ম বাজতেই আকাশ বুঝে গিয়েছে যে কেউ ওদেরকে নিয়ে গিয়েছে। আকাশ ইরাকে ফোন দেয়, কিন্তু ইরার ফোন বন্ধ পাচ্ছে। আর কল কেটে তানুকে ফোন দেয়, কিন্তু তানুর ফোনও বন্ধ পাচ্ছে। সেজন্য আকাশের ফোনে স্যাটেলাইটে গিয়ে ইরার লোকেশন চেক করে আর আকাশের মোবাইলে দেখে ইরার লোকেশন দেখাচ্ছে একটা জঙ্গলের ভিতরে। সেজন্য আকাশ দেরি না করে গাড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর ওখানে গিয়ে দেখে কিছু লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর তাদের পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছে। আর মোবাইলে স্যাটেলাইট দেখে ওই বাড়িটার লোকেশন দেখাচ্ছে। সেজন্য আকাশ পুলিশকে ফোন করে এখানে আসতে বলে। এভাবে 20 মিনিট পর পুলিশ আসে। আপনি ফোন করছেন? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন ওনারা আপনার ম্যাডামকে আর আরেকটা মেয়েকে এখানে নিয়ে এসেছে? আসলে আমার ম্যাডামের হাতের আঙ্গুলে আংটির মধ্যে ট্র্যাকিং সিস্টেম চালু করে রেখেছি, আর ওটা শুধুমাত্র আমি আর আমার ম্যাডাম জানি, আর কেউ জানে না। ঠিক আছে, উনি চিন্তা করবেন না, আর ওই মেয়েটাকে এখানে পর্যন্ত উদ্ধার করব। এরপর পুলিশ ওনাদের কাজ করতে থাকে। ওনারা আস্তে আস্তে ওই লোকগুলোকে অ্যারেস্ট করে আর আমরা ভিতরে বাংলার মধ্যে ঢুকে যাই। এখানে আমরা ঢুকে লুকিয়ে পড়ি আর দেখি ওরা ইরা আর তানুকে একটা চেয়ারে বসিয়ে রেখেছে। কিন্তু ওরা ইরা আর তানুকে কোনো মারধরও করেনি এবং ইরা আর তানুকে বেঁধে রাখেনি। এটা দেখে আমি আর পুলিশ অফিসার অনেক অবাক হয়েছি। এই প্রথম দেখলাম কেউ কিডন্যাপ করে এরকম না বেঁধে রাখে। সেসব পরে ভাবা জাগে, আগে তো তানু আর ম্যাডামকে উদ্ধার করতে হবে। পুলিশের মধ্যে আর ওই লোকদের মধ্যে অনেক গোলাগুলি হয়। এতে কয়েকজন পুলিশ আহত হলেও ওই গুন্ডাগুলোর মধ্যে অনেককে গ্রেপ্তার করতে পেরেছেন। ম্যাডাম, তানু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরা আমাকে কিডন্যাপ করছিল কেন? তা তো আমি জানি না, পুলিশ তদন্ত করে দেখবে। এরা ঠিক আছে, চলুন বিয়ে বাড়িতে চলুন। তানু, তোর কিছু হয়নি তো? না, ওনারা আমাদের কি জন্য কিডন্যাপ করেছিল তা ওনারা বলেনি। আপনারা কোনো চিন্তা করবেন না, ব্যাপারটা আমরা দেখছি। আর আপনাদের এখন আমাদের সাথে একটু থানায় যেতে হবে, ওখানে কয়েকটা সাইন করে চলে আসবেন। ঠিক আছে। আকাশ, ইরা, তানু ওরা 3 জন পুলিশের সাথে থানায় চলে গেল। এই নিন, এখানে সাইন করুন আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। যখনই আমরা কিছু জানতে পারবো আপনাকে সাথে সাথে জানাবো।
সাইন করে মোবাইল নাম্বারটা দিয়ে চলে আসে। ইরা আর তানু গাড়ির পিছনের সিটে বসে আছে। ম্যাডাম, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওরা আপনাদের কিভাবে কিডন্যাপ করলো? ভাইয়া আমি বলছি। চলুন এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তুমি যখন শপিং এর জায়গা থেকে গাড়ি আনতে গেলে তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর আমরা কিছু বোঝার আগেই ওরা আমাদের গাড়িতে উঠিয়ে নেয়। আর আমরা ওনাদের অনেক জিজ্ঞেস করি, কিন্তু আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এসব কিছু বলেনি। তারপর আমাদের ওই বাংলোর মধ্যে আনে আর আমাদের চেয়ারে বসিয়ে রাখে। এদের লিডার কাকে যেন ফোন করে বলেছিল, বস ওদের তো ধরে এনেছি, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল সেটা আমরা জানি না, আর কোনটাকে আপনার কাছে পাঠাবো তাও তো জানি না। এখন কি করবো বস? আর কিছু বলার আগেই তো তুমি পুলিশ নিয়ে চলে এসেছো। বর্তমানে আসি এবার। তাহলে তো পুলিশদের এসব কথা জানার দরকার। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব জানিয়ে দেবো ওনাদের। এখন বাড়িতে গেলে তো অনেকে অনেক কিছু জিজ্ঞেস করবে, কি উত্তর দিব? অনেকটা সাহস নিয়ে বলবে যে শপিং করার পর আমরা সিনেমা দেখছি, সেজন্য দেরি হয়ে গেছে। ঠিক বলছেন, কেননা এখন রাত 3টা বাজে। কেউ জিজ্ঞেস করলে এটাই বলবে তানু। ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাসায় চলে আসছে। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলো, এত দেরি হলো কেন, কি করেছি যে এত দেরি হলো। ওরা একে একে সবার উত্তর দিতে লাগলো, যেমন টিরা বলেছিল, সেজন্য সবাই একসাথে একটা উত্তর দিলাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যা। আকাশ, ইরা, তানু ওরা ওদের রুমে চলে গেল। আর এদিকে আকাশ ফ্রেশ হয়ে থানায় ফোন করলো। হ্যালো ওসি সাহেব। হ্যাঁ বলুন মিস্টার আকাশ। ওদের থেকে কিছুটা জানতে পেরেছেন? এখন তেমন কোনো কিছু জানতে পারিনি। ওরা বলতেছে ওরা নাকি টাকার জন্য কিডন্যাপ করেছে। ওরা টাকার জন্য ওদের কিডন্যাপ করেনি। তা আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? তাহলে শুনুন, আমি গাড়ি করে আসার সময় ম্যাডামকে জিজ্ঞাসা করেছি, আর ওনারা আমাকে ঘটনাগুলো বললো। তাহলে আপনি আমাদের ওই কথাগুলো আমাদেরও বলুন, তাহলে হয়তো আমাদেরও অনেক সুবিধা হবে। তাহলে আমি বলছি, আপনি নোট করে রাখুন। এরপর তানু আকাশকে যা যা বলেছে ওইসব ঘটনা ওসি সাহেবকে বলে। আর হ্যাঁ, কি কথা বলেছিল তা তো আপনারা জানেনই, তাই আপনাদের আর দ্বিতীয়বার বললাম না। যারা যারা এই কথার মানে বোঝেননি তারা কিছুক্ষণ আগে টেনে নিলেই বুঝতে পারবেন কি কথা বলেছিল। তাহলে তো কেসটা আরো সহজ হয়ে গেল। আমরা ওদের কাছ থেকে নয়তো মোবাইলের মাধ্যমে জানতে পারবো ওদের বস কে আর কাকে কোথায় পাঠানোর কথা বলছে। একটু তাড়াতাড়ি করবেন। ধন্যবাদ স্যার। আকাশ ওসির সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তবে আরেকটা কথা আপনাদের বলে নেই, আকাশ কিন্তু এই বাড়িতে আসার পর থেকে বডিগার্ডের ইউনিফর্ম পরেনি এখনো। আর আজ তিথির বিয়ে বলে কথা। আকাশ ইরার রুমে যায়, ম্যাডাম আসবে বলে যেই না দরজায় টোকা দিবে অমনি দরজা খুলে গেল। আর দরজার ভিতরে থাকা মানুষটাকে দেখে আকাশ চিৎকার দিয়ে উঠলো, আর দরজার ভিতরে থাকা মানুষটাও চিৎকার দিয়ে উঠলো। চিৎকারের সাথে সাথে আকাশ দরজা বন্ধ করে দিয়ে আকাশ হা করে থাকলো। আকাশ ভাবছে আকাশ এটা কি দেখলো, যা দেখার কথা নয়, তাই আকাশ এখন দেখে ফেললো। আজকে তো আকাশ শেষ। কিছুক্ষণ পর ইরা বের হয়ে আসলো আর দরজা খুলে বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় রুমের দরজা নাক করে ঢোকার? অনেক রাগান্বিত ভাবে। ম্যাডাম আমার কি দোষ, আমি তো দরজায় টোকা দিলাম আর সাথে সাথে দরজা খুলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই কিছু দেখিসনি তো? আর কি কারণে ডেকেছিস? না ম্যাডাম, সত্যি আমি কিছু দেখিনি। আমি তো আপনাকে পার্লারে যাবেন কিনা সেজন্য ডাকতে এসেছিলাম। রুমেই সাজবো। সত্যি তুই কিছু দেখিসনি তো? না ম্যাডাম, সত্যি কিছু দেখিনি। ইরা দরজা বন্ধ করে রুমে সাজতে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ দরজা খুলে কি দেখছিল। তাহলে চলুন আপনাদের বলছি। ছি, আপনাদের কোনো লজ্জা শরম নেই? এই যে আপনার রুমের ভিতরে কি দেখেছিল সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। আকাশ ভাবছে যেহেতু পার্লারে যেতে হবে না, তাহলে আমি গিয়ে রেডি হয়ে নেই। পরক্ষণে ভাবলো একবার তানু আর তিথিকে দেখে আসি ওরা কি করছে। সেজন্য আকাশ ওদের রুমে যেতে লাগলো। ওয়াও, কি সুন্দর লাগছে আপনাকে। তোকেও তো কম সুন্দর লাগছে না? আমার দিকে তো একটু তাকান স্যার। সত্যি আজকে তানুর থেকেও তিথিকে অনেক সুন্দর লাগছে। বিয়ে তো আমার। ভাইয়া তুমিও না? আকাশ মনে মনে ভাবছে সত্যি তো, আজকে তো তিথির বিয়ে, ওকে তো সুন্দর লাগবে। তা আপনার ম্যাডাম কোথায়? হরিকে দেখলাম তৈরি হচ্ছে। ঠিক আছে। এই তিথি, তোর বর এসে গেছে, তাহলে আমরা গিয়ে বর দেখে আসছি। এই যে আপনাকে বলছি ভবিষ্যতে কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকবেন। কিন্তু ম্যাডাম আমি তো বললাম না, আর বলতে হবে না। এবার চলেন বর দেখবো। আমরা সবাই বর দেখতে নিচে নেমে এলাম। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করা শেষ। বরকে বরণ করে বিয়ের পিঁড়িতে বসানো হলো। সবাই এসে বরকে দেখতে লাগলো। আমি, ইরা, তানু ওরাও এসেছে। আমাদের মধ্যে সবার আগে ইরা বরের সাথে কথা বলে আর তিথির কাছে চলে যায়। আমাকে বলে তাড়াতাড়ি আসতে। আমি আর তানু বরের সামনে দাঁড়াতেই বর দাঁড়িয়ে যায়। এতে করে ওখানকার সবাই খুব অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় বরের বাবা মা। কিরে এভাবে দাঁড়িয়ে গেলি কেন? আকাশ স্যার এখানে।
কোন আকাশ? আরে আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির সিইও। কে বলছিস এইগুলো? উনি এরকম বিয়েতে কেন আসবে? সিচুয়েশন সামলানোর জন্য আমি বরকে ওখান থেকে একটা রুমে নিয়ে যাই। স্যার আপনি এখানে কেন? তা জানাটা কি জরুরি? না স্যার। আমার পরিচয় এখানে কেউ যেন না জানে। কিন্তু স্যার কেন? যা বলেছি তাই করো। আরে তিথি আমার বোনের মতো, ওর যেন ক্ষতি, কিন্তু কোনো দুঃখ পেয়েছে তাহলে তোকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আপনি চিন্তা করবেন, আমি তিথিকে আমি কখনো দুঃখ পেতে দিব না। মনে থাকে যেন। আর হ্যাঁ, আমাদের মাঝে কি কথা হয়েছিল তা যেন কেউ না জানে, ঠিক আছে? ঠিক আছে, জানাবো না। আকাশ বরকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। দরজা খুলে দেখে অনেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অনেকে অনেক প্রশ্ন করে, কিন্তু কারো প্রশ্নের উত্তর না দিয়ে বর নিয়ে পিড়িতে বসে যায়। কিরে, কি কথা হলো? তেমন কিছু না। আব্বু তুমি বিয়ে পড়ানোর জন্য বলো। এরপর সবার মতামতের পর বিয়ে পড়ানো হয়। অনেকটা সময় যাওয়ার পর বিয়ে পড়ানো শেষ হলো। এরপর খাওয়া দাওয়ার কাজ চলতে থাকে। বরের অনুরোধ, আকাশ গিয়ে বরের সাথে বসে খাবার খায়। এতে অনেকে অবাক হয়ে যায়, তবে এতে আকাশ আর বরের কোনো মাথা ব্যথা নেই। ওরা দুজনে খেয়ে যাচ্ছে। এদিকে ইরা এখানে এসে তো দেখে আকাশ বরের সাথে বসে খাবার খাচ্ছে। তুই এখানে খাচ্ছিস আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। দেখুন আপনি যেই হন না কেন, স্যার খেয়ে নিক, তারপর যা বলার বলবেন। স্যার মানে কে স্যার? কেউ না ম্যাডাম, আপনি যান, আমি আসছি। ইরা চলে যায়। আকাশ খাবার খেয়ে ইরার কাছে যায়। তানু, তিথি আর ইরা খাবার খায় আর আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খাবার শেষে সব রীতি শেষ করে তিথিকে ওরা নিয়ে যেতে নিলে তিথি ওর বাবা মাকে ধরে কাঁদতে থাকে। এতে করে সবাই, ইরা তানু দুজনই কাঁদে। আর কাঁদবে না কেন? তানুর বেস্ট ফ্রেন্ড বলে কথা, আর ইরা কাঁদছে ওর ফুফাতো বোন বলে কথা। তিথি আকাশকে জড়িয়ে ধরে কাঁদছে। আকাশ অনেক সান্ত্বনা দিয়ে তিথিকে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়িতে উঠিয়ে দিয়ে আকাশ বাড়ির ভিতরের দিকে যায়। আকাশের আব্বু ফোন করেছিল। আকাশ ওর আব্বুর সাথে কথা বলে ফোনটা কেটে দেয়। আর যে না ফোন পকেটে রাখে, সাথে সাথে আকাশের ফোনে আরেকটা কল আসে। আর এই কলটা অন্য কেউ নয়, কলটা দিয়েছে থানা থেকে ওই কিডন্যাপিং এর ব্যাপারে বলতে। হ্যাঁ স্যার বলুন, কি জানতে পেরেছেন? হ্যাঁ, এরপর ওসি সাহেব যা বললো তা শুনে তো আকাশের অবস্থা খারাপ হয়ে গেল। কেন, ওসি সাহেব বললো তারা নাকি কোন এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে এই কিডন্যাপ করেছিল। তবে সে কে ওরা তা জানে না। শুধুমাত্র মোবাইলে কথা হয়েছিল ওদের সাথে। সে নাকি ইরা ইসলামকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল। আর আমরা তার মোবাইল নাম্বার জানতে পারি ওটা লন্ডনের নাম্বার, কিন্তু কার নামে রেজিস্ট্রেশন করা আছে ওটা জানতে পারিনি। ধন্যবাদ স্যার। যদি এর বাইরে কিছু জানতে পারেন অবশ্যই জানাবেন। ঠিক আছে, তবে সাবধানে থাকবেন। আর আরেকটা কথা, ওরা চেয়েছিল ইরা ইসলামকে কিডন্যাপ করে আপনাকে ওখানে নিয়ে যেতে। ওই ব্যক্তি হয়তো অন্য কাউকে নিয়ে অ্যাটাক করতে পারে। কি? আমাকে কেন কিডন্যাপ করতে চাইবে? সেটা তো আমরা এখনো জানতে পারিনি, তদন্ত চলছে। আরো কিছু জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। ধন্যবাদ। আকাশ এখন অনেক চিন্তিত, কেন ওসি সাহেব যা বললো এতে করে তো ইরা অনেক বিপদে, আর তার সাথে আকাশেরও। কিন্তু ইরাকে এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না, যা করার আকাশকে করতে হবে। তিথিকে বিদায় গিয়ে সবাই বাসায় এসে যে যার রুমে চলে গেল, কেননা অনেক রাত হয়েছে আর সবাইকে ঘুমাতে হবে। এদিকে কাল সকালে তিথি শ্বশুর বাড়ি যেতে হবে। পরের দিন সকালে তানু আর ইরা এসে আকাশের রুমে হাজির, আর তানু আকাশকে জাগিয়ে তুলে। আকাশ চোখ খুলে দেখে তানু আর ইরা দাঁড়িয়ে আছে। তানু, তুই এখানে? আর ম্যাডাম আপনি এখানে, কিছু বলবেন? ওসি সাহেব কি ফোন করে কিছু বলছিল? ফোন তো করেছিলেন, কিন্তু কি? আর কি জন্য আমাদের কিডন্যাপ করেছিল এই ব্যাপারে কি কিছু জানতে পেরেছিলে? না ম্যাডাম, তেমন কিছু জানতে পারিনি। ওরা নাকি টাকার জন্য আপনাকে কিডন্যাপ করেছিল। কিন্তু আমাকে কেন কিডন্যাপ করেছিল? আসলে তোমরা যখন একসাথে ছিলে তো সেজন্য ম্যাডামের সাথে তোকেও নিয়ে গেছে। কারণ তোকে রেখে গেলে তো তুই চিৎকার করে লোক জড়ো করে ফেলতি, সেজন্য তোকে নিয়ে গিয়েছে। হতে পারে। আচ্ছা রেডি হয়ে নেন, আমাদের তো বেরোতে হবে। কিন্তু এখন তো সকাল 9টা বাজে, আর এত তাড়াতাড়ি আমরা বিয়ে বাড়িতে গিয়ে কি করবো? আরে আমরা তো পার্লারে যাব, সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলছি। ও আচ্ছা ম্যাডাম, আপনি 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটের মধ্যে আছি। তারপর ইরা রুমে চলে গেল। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তোমরা নাস্তা করে নাও। ঠিক আছে ফুপি। আমরা নাস্তা করে আকাশ গাড়ির কাছে গেল। একটু পর ইরা আর তানু গাড়িতে এসে বসলো, আর আকাশ ওদের গাড়ি ড্রাইভ করে ওদের নিয়ে পার্লারে চলে গেল। গাড়ি চালানোর সময় আকাশ খেয়াল করে একটা গাড়ি ওদের ফলো করে, যা আকাশের চোখ এড়ায় না। সেজন্য আকাশ তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে পার্লারে চলে আসে। ইরা আর তানুকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। ঠিক তখন দেখলো ওই গাড়িটা আকাশের সামনে দিয়ে চলে গেল। সেজন্য আকাশ দেরি না করে গাড়ি নিয়ে ওদের পিছু করতে থাকে। এক পর্যায়ে আকাশ ওদেরকে ওভারটেক করে ওদের সামনে যায়। আকাশ গাড়ি থেকে বের হবার সময় বন্দুক নিয়ে বের হয় আর সবাইকে বের হতে বলে। ওরা 3 জন গাড়ি থেকে বের হয়। আমাদের ফলো কেন করেছিলি? তাড়াতাড়ি বল, নয়তো এখানে মেরে ফেলবো। আমরা বলবো না, অনেকটা ভয় পেয়ে। বলছি সব বলছি। কিন্তু ওরা কিছু বলার আগেই কেউ একজন ওদেরকে গুলি করে মেরে ফেলে।
আকাশ পিছনে তাকাতেই দেখে একটা গাড়ি থেকে কেউ গুলি করলো। সেজন্য আকাশ গাড়ি নিয়ে ওদের পিছু করে। কোনো লাভ হয়নি। ইরার কথা মনে পড়তে আকাশ গাড়ি নিয়ে পার্লারে চলে আসে, আর এসে দেখে ওদের এখনো সাজা হয়নি। আকাশ ওদের দেখে একটু স্বস্তি বোধ করলো। আকাশ ওখানে বসে বসে ভাবতে লাগলো, কে ওরা, আর আমাকে গুলি না করে ওদেরকে কেন গুলি করে মেরে ফেললো? কি হতে পারে রহস্য, তা আমাকে জানতে হবে। এসব ভাবতে ভাবতে তানু আর ইরা বের হয়ে আসে। কি ভাবছেন? এবার তাড়াতাড়ি চলুন। কিছু না, কিন্তু ম্যাডাম কোথায়? ওই তো আসছে। আকাশ পিছনে তাকাতেই ইরাকে দেখে, আর আজকে ইরাকে দেখে একদম পরীর মতো লাগছে। মন চাচ্ছে গিয়ে ইরাকে জড়িয়ে ধরি। তোর ভাবনা চিন্তা শেষ হলে চল। ভেবা চাকা খেয়ে হ্যাঁ বলুন। আকাশ ওদের গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসে, আর ওরা যে যার রুমে তৈরি হতে চলে যায়। আকাশ ওর রুমে চলে যায়। আকাশ আজকে একটা নীল পাঞ্জাবি, সাথে পায়জামা, নীল কালারের ঘড়ি, সানগ্লাস, চুলে স্পাইক করা। আজকে আকাশকে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। আকাশ রেডি হয়ে নিচে নেমে এলো। আকাশকে দেখে অনেকে অবাক হয়ে গেল, কারণ আকাশের এই লুকে কেউ আগে কখনোই দেখেনি। ওখানে থাকা সব ছেলেরাও আকাশকে দেখে হিংসা করে, আর মেয়েরা তো আকাশকে চোখ দিয়ে খেয়ে ফেলছে। এদিকে ইরা তারও নিচে নেমে ওরাও অবাক। ইরা তো আকাশকে দেখে একেবারে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। ভাইয়া সত্যি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। এমন ভাবে সাজার কি আছে, মনে হচ্ছে যেন ওই বিয়ে করতে যাচ্ছে। বলাতে ওখানে থাকা অনেকে হেসে উঠলো। ওদের মধ্যে অনেকে বললো, আর যাই হোক না কেন, আপনাকে দেখে কিন্তু বডিগার্ড মনে হয় না, দেখলে মনে হচ্ছে একজন হিরো। এদিকে পরিবারের অন্য সদস্যরা রেডি হয়ে নিচে নেমে এলো, আর সবাই একসাথে বাড়ি থেকে বের হয়ে এলো। যে যার গাড়িতে গিয়ে বসলো। আকাশ, ইরা, তানু ওরা তিনজন একই গাড়িতে করে যাচ্ছে। আকাশ গাড়ি চালাচ্ছে আর বারবার লুকিং গ্লাসে ইরাকে দেখছে, যা তানু ঠিকই খেয়াল করছে। ভাইয়া সামনে দেখে গাড়ি চালাও। আচমকা এই কথা বলাতে আকাশ অনেকটা ভেবাছেকা খেয়ে যায়। সামনে দেখেই তো চালাচ্ছি। এভাবে 20 মিনিট পর ওরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম, আর সবাইকে গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে বরণ করে নিচ্ছে বর। ও, আপনাদের তো বরের নামটাই বলা হয়নি। বরের নাম হলো জসিম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? হ্যাঁ স্যার ভালো আছি, ভিতরে আসুন। আরে দুলা ভাই কেমন আছেন? আপনার শালিকা কি ভুলে গেছেন? শালিকাকে কি করে ভুলে যাব? আমাকে তো ভুলে গেলেন মনে হয়। তিতিকে পেয়ে আমার কথায় পুরোই ভুলে গেছে বলে হাসতে লাগলো। আসলে তা নয়, তোমরা ভিতরে যাও, আমি অন্য সদস্যদের সাথে কথা বলে আসছি। আচ্ছা ভাইয়া। আমরা তিথির রুমের দিকে যেতে লাগলাম। যার সময় খেয়াল করলাম অনেক মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকবে না কেন? আকাশের আজকে লুক দেখলে যে কে ওর প্রেমে পড়তে বাধ্য। আকাশ আর কোনো দিকে না তাকিয়ে ও তিথির রুমে চলে যায়। ওখানে গিয়ে তিথির রুমে বসে আরো অনেক মেয়ের সাথে কথা বলেছে, যদিও ওদের কাউকে ওরা চিনে না। কি রে এরা, এত দেরি করলি কেন? সরি, একটু সাজতে দেরি হয়ে গেছে, আর তার উপর রাস্তায় অনেক জ্যাম। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। আকাশ ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? এই রুমে তো সব মেয়ে, তাই আমি ওখান থেকে কি করব, সেজন্য রুমের বাইরে যাচ্ছি। সমস্যা নেই, বসতে পারেন। আর তোমাদের সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে তানু, আমার বেস্ট ফ্রেন্ড। আর এ হচ্ছে ইরা, আমার মামাতো বোন। আর উনি হচ্ছে আকাশ, আমার বড় ভাইয়ের মতো, ধরতে গেলে বড় ভাই। ওখানে ওদের মধ্যে কয়েকটা মেয়ে উঠে আসে, আকাশের সাথে হ্যান্ডশেক করলো। তানু আর ইরা, এবার তোদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে ভাবি। আমরা ওনার সাথে পরিচয় হয়ে নেই। হ্যাঁ আমি মিম। হ্যাঁ আমি আকাশ। আমি ওরা ছোট ননদ হই। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও। বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে সাহিয়া, করিম, এরা হচ্ছে আমার বান্ধবী। হাই গার্লস, নাইস টু মিট ইউ। এই যে আপনার পরিচয় হওয়া শেষ হলে বাহিরে অপেক্ষা করেন। ওকে ম্যাডাম। আকাশ রুমের বাইরে কি অপেক্ষা করে? উনি আপনাকে ম্যাডাম বললো কেন মিসিরা? কারণ ও আমার বডিগার্ড। বডিগার্ডের কথা শুনে মিমার বান্ধবীরা সবাই অবাক, কেন আজকে আকাশের এই লুকে দেখলে যে কেউ বলবে আকাশ একজন বডিগার্ড নয়। সবাই একসাথে বলে উঠলো, কি বডিগার্ড? ওনাকে দেখলে তো মনে হয় না উনি কারো বডিগার্ড। ভাবি তুমি কিছু বলছো না কেন? ঠিকই বলেছে, আকাশের আর বডিগার্ড। বডিগার্ড হোক আর যাই হোক, আমি তো ওনাকে। মিম চুপ করে আছো যে? কিছু না ভাবি। তিথি তুই এভাবে বসে থাকবি নাকি গল্প করবি? ভাবি আপনি ওদের সাথে কথা বলুন, আমরা আসছি। এই তোরা চল, আমরা ওদিকে যাই। মিম ওর বান্ধবীদের নিয়ে রুমে চলে গেল। এখন বল, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এখন বল না তো, ফুলসজ্জা কেমন কাটলো? ইরা তুইও না যা। আরে বলে কি হবে, আমরাই তো। যখন তোদের বিয়ে হবে তখন বুঝতে পারবি। দেখ আমি কিন্তু এখনো উত্তর পেলাম না। কিসের উত্তর ইরা মামনি? ও কিছু না মামি, এমনি। তোমরা এখন যাও, আমার কিছু কথা আছে। ইরা রুম থেকে বের হয়ে গেল, সাথে তানু। এদিকে তিথি আর আব্বু পরিবারের অন্য সদস্যরা এসে অনেক কথা বলল। সবাই দুপুরে খাবার খাওয়ার জন্য বসে গেল। এদিকে মিম কিছুক্ষণ পর পরে আকাশের দিকে তাকাচ্ছে, যা আকাশের চোখ এড়িয়ে যেতে পারেনি। তবুও আকাশ কিছু না বলে খেতে লাগলো।
খাবার শেষে আকাশ হাত ধুয়ে উঠে একটু ছাদে যায়। তখন আকাশের পিছু পিছু মিমও ছাদে আসে। মিমকে দেখে চমকে যায়। আপনি এখানে? আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? কথাটা হচ্ছে আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি আর আপনাকে বিয়ে করতে চাই। আকাশ তো রীতিমতো অবাক। কি বলে এই মেয়ে? আর কি বা জবাব দিবে? চুপ করে আছেন যে, কিছু তো বলুন। দেখো, তুমি আমার ব্যাপারে এখনো কিছু জানো না, আর জানলেই কথা বলতে না। আমি এত কিছু জানতে চাই না। আমি আপনাকে না পেলে নিজেকে শেষ করে দিব। দেখুন, আপনি কিন্তু ছেলে মানুষই করছেন। প্রথম দেখাতে ভালোবাসা হয় না, এটা একটা অ্যাট্রাকশন। আর আমি তোমাকে কখনো বিয়ে তো দূরের কথা, কখনো ভালোবাসতে পারবো না। আমি এত কিছু জানি না। বিয়ে তো আমি আপনাকেই করব। এই মেয়ে, তোমার কি মাথা একদম খারাপ হয়ে গিয়েছে? তুমি কি জানো আমার ব্যাপারে? তুমি জানো আমি কি কাজ করি? আমি বডিগার্ড হয়েছেন তো কি হয়েছে, চাকরিটা তো ছেড়ে দিবেন আমাদের বিয়ের পর। ভাইয়ার আব্বুকে বলে আপনাকে ওনারা যেখানে চাকরি করে সেখানে একটা ব্যবস্থা করে দিব। না, এভাবে বোঝানো যাবে না। মনে মনে কথাটা বললো। কি ভাবছেন? আমার সম্পর্কে জানতে হলে তোমার ভাইয়া আর ভাবিকে জিজ্ঞেস করবে, আর আমার ব্যাপারে তখন তোমার সব উত্তর পেয়ে যাবে। আকাশ ছাদেনা থেকে নিচে নেমে এলো আর দেখে ইরা, তিথি আর তানু এখনো বসে বসে খাচ্ছে। সেজন্য আকাশ ওদের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মিম ভাবতে থাকে ভাইয়া আর তিথি ভাবি আকাশের ব্যাপারে জানে না। ভাইয়ার ভাবির সাথে কথা বলে আকাশের ব্যাপারে আমাকে সব জানতেই হবে। কে সে? আমাকে ভালোবাসতে পারবে না? কিসের অভাব আমার মধ্যে? রূপে গুণে আমি তো অন্য কারো থেকে কমই না, আর টাকা পয়সার তো অভাব নেই আমাদের। তাহলে রিজেক্ট করার সাহস কি করে হয় ওর? এদিকে আকাশ ভাবতে থাকে সত্যি তো মিমের তো কোনো কিছুর অভাব নেই। মেয়েরা যেমন সুন্দর তেমনি গুণবতী, কিন্তু আমি যে একজনকে আমার মনটা দিয়ে দিয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কখনোই পারবো না। ইরা, তানু আর তিথির খাওয়া শেষ হলো। আকাশ ওদের নিয়ে তিথির রুমে আসে। ওরা বসে বসে গল্প করে। আকাশ খেয়াল করে মিম ওর পরিবারের সবাইকে নিয়ে তিথির রুমে এসে হাজির। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে কোনো দরকার ছিল? তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা কথা বলুন। আসলে তোমার সাথে আমার কথা বলতে এসেছি। এতক্ষণ পর আকাশ ব্যাপারটা বুঝতে পারলো, কিন্তু মিমের ভাইকে কোথাও দেখতে পেল না। সেজন্য আকাশ চিন্তা করলো এখানে ওনাদের কিভাবে বোঝাই। কোনো সমস্যা? না আঙ্কেল, এমনি। তাহলে একটু আমাদের সাথে আসো। ঠিক আছে বলে ওনাদের সাথে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে মিম বলে উঠলো, ভাবি তুমি চলো আমাদের সাথে। ইরা, তানু, তোমরা গল্প করো, আমি একটু আসছি। ঠিক আছে। ইরা, তানু ছাড়া আমরা সবাই রুম থেকে বের হয়ে এলাম আর একটা রুমের মধ্যে ঢুকলাম। রুমটা দেখে মনে হচ্ছে এটা মিমের রুম, কেননা রুমের দেয়ালে অনেক বড় করে মিমের ছবি টানানো আছে। সত্যি মিমের রুমটা অনেক সুন্দর। একটু পর দেখি মিমের ভাই এসেছে। জি আঙ্কেল, কেন রেখেছেন আমাকে? আমরা তোমার আর মিমের ব্যাপারে তোমার মা বাবার সাথে কথা বলতে চাই। কেন আঙ্কেল? দেখো, মিম আমাদের সব বলেছে, ও তোমাকে পছন্দ করে ফেলেছে, আর ও আমাদের একমাত্র মেয়ে। ওর সুখে আমাদের সুখ। সেজন্য তোমার আর মিমের কথাবার্তা বলার জন্য তোমার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। প্লিজ আঙ্কেল, আমি আপনাদের এই আবদার রাখতে পারলাম না। তুমি যদি চাও আমরা এই বাড়ি তোমার নামে লিখে দিব, তবুও তুমি না করো না বাবা। কি কারণে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না? এ প্রশ্নের উত্তর আপনার পুত্রবধূ তিথি থেকে জেনে নেবেন, আর আমার পরিচয় আপনার বড় ছেলে জসিম থেকে জেনে নেবেন। কথাটা বলে আকাশ রুম থেকে বের হয়ে এলো। আকাশের এমন কথায় মিমের আব্বু আম্মু দুজনেই জসিম আর তিথির দিকে তাকালো। বৌমা বলো, আকাশ কেন মিমকে বিয়ে করতে পারবো না? কারণ আকাশ আমার মামাতো বোন ইরাকে ভালোবাসে, আর বিয়েও ইরাকেই করবে। সেজন্য মিমকেও বিয়ে করতে পারবে না। কিন্তু ও তো ইরার বডিগার্ড। ইরা কি কখনো আকাশকে, ছেলেটাকে বিয়ে করবে? আর ইরা তো টাকা পয়সাও নেই যে ও নিজের বডিগার্ডকে বিয়ে করবে। দেখুন আব্বু, আমি যা জানি তা বলে দিয়েছি, বাকি কথা আপনার ছেলের থেকে শুনে নেবেন। বলে তিথি ওর রুম থেকে বের হয়ে গেল। মিম তো তিথির কথায় অবাক। আরেকজনকে ভালোবাসে? তাহলে আমার কি হবে? বাবা বলে ওর বাবাকে ধরে কান্না করতে লাগে। তুই চিন্তা করিস না, আমি দরকার হলে আমাদের সমস্ত সম্পত্তি ওর নামে করে দিব, তুই চিন্তা করিস না। দেখো মা, আমাদের সব সম্পত্তি বিক্রি করলে যে দাম হবে তা আকাশের পরিবারে 1 মাসের খরচও হবে না। মিমের আব্বু আম্মু মানে? তোমরা ওনার আসল পরিচয় জানো না, সেই জন্য এই কথা বলছো। যদি জানতে তাহলে আর এই কথা বলতে না। তাই আমি বলি কি, উনি যখন আরেকজনকে ভালোবাসে তাহলে মিম বোন আমার তুই আকাশে ভুলে যা। এইদিকে আকাশ, তানু, ইরা ওরা তিথি থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে। আকাশ গাড়ি ড্রাইভ করছে। ওরা অনেকটা পথ চলে আসলো। ঠিক তখনই ইরা প্রশ্ন করলো, আঙ্কেল আন্টি কি তোকে নিয়ে আলাদাভাবে কথা বলছিল? তেমন কিছু না ম্যাডাম, এ আমার পরিবার কে আছে ওটা জিজ্ঞেস করেছিল। ও আচ্ছা। ম্যাডাম, এখানে আসার পর আপনার কিডন্যাপের কথা বাড়িতে বলবেন না। কেন? জানলে ওনারা শুধু শুধু চিন্তা করবে। ঠিক আছে, বলবো না। আর ম্যাডাম, কখনো এই আংটিটা হাত থেকে খুলবেন না। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করে তানুকে ওর বাসায় নামিয়ে দেয়। তানুকে বিদায় দিয়ে আকাশ গাড়ি ড্রাইভ করে ইরাদের বাসায় চলে আসে। ইরা গাড়ি থেকে নেমেই ওর আব্বুকে জড়িয়ে ধরে। কেমন আছো আব্বু?
এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আব্বু অনেক ভালো। তা তোর ফুফাতো বোনের বিয়েতে কেমন মজা করলি? অনেক মজা হলো, কিন্তু কিন্তু কি কোনো সমস্যা হয়েছে? কথাটা গড়িয়ে আব্বু তিথির জন্য মন খারাপ করছে। দেখ মা, একদিন না একদিন তো সবাইকে পরের বাড়িতে যেতেই হবে, আর তোকে যখন বিয়ে দেবো তখন তো তোকেও অন্যের বাড়িতে যেতে হবে, তাই না? আব্বু বলে অনেকটা লজ্জা ফেলে এরা। আমি এখনো বিয়ে করতে চাই না, আর তুমি কিন্তু আমাকে জোর করতে পারবে না। ঠিক আছে, করবো না, তুই উপরে গিয়ে রেস্ট নে। ঠিক আছে আব্বু। আকাশ, তুমি কেমন এনজয় করলে? অনেক ভালো স্যার। তাহলে তুমি এখন আসতে পারো, আমি ফোন করে চলে আসবি। ঠিক আছে। আকাশ শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। অনেক ক্লান্ত লাগছে, তাই গাড়িটা একটু জোরে চালিয়ে আকাশ ওদের বাড়িতে চলে আসলো। এসে আকাশ ওর রুমে চলে গেল, আর সিকিউরিটিদের বলে দিয়েছে আকাশকে যেন কেউ ডিস্টার্ব না করে। ঠিক আছে স্যার। স্যার আর ম্যাডাম আসলে কি বলবো? বলবে আমি খুব ক্লান্ত, একসাথে ডিনার টেবিলে কথা বলবো। ঠিক আছে স্যার। আকাশ ওয়াশরুমে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশের আব্বু আম্মু আকাশের বাড়িতে আসার কথা শুনে অফিস থেকে চলে এসেছে, আর ওনারা এসে আকাশের রুমে এসে হাজির। স্যার, ছোট স্যার বলে দিছে ওনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। উনি বলেছেন রাতে ডিনার টেবিলে কথা বলবে। আকাশ অনেকক্ষণ ঘুমানোর পর সন্ধ্যায় উঠে বারান্দায় যায়, আর বিয়ে বাড়িতে হওয়া কাহিনীগুলো মনে করে আর মিটমিট করে হাসে। বারান্দা অনেকক্ষণ থাকার পর আকাশ সিকিউরিটিদের কল দেয়। হ্যাঁ বলো। স্যার, ম্যাডাম আপনাকে খেতে ডাকছে। ঠিক আছে, আমি আসছি। আকাশ রুম থেকে বের হয়ে ড্রেসিং রুমে চলে যায়, আর ওর বাবা মায়ের সাথে কথা বললো না। আচ্ছা, ওরা তোমার উপর হামলা করলো কেন? জানি না আব্বু। কি দরকার? ওই চাকরিটা ছেড়ে দে, আমি চাই না তোকে হারাতে। তুমি চিন্তা করো না মা, তোমাদের দোয়াতে আমার কিছুই হবে না। তাই যেন হয়। অনেক রাত হয়েছে, এইভাবে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে আব্বু। ওখান থেকে উঠে আকাশের রুমে চলে আসে, এসে ঘুমিয়ে পড়ে। সকালে ফোনের রিংটনে আকাশের ঘুম ভাঙে। ফোন আর কেউ নয়, ফোন দিয়েছে আকাশের ফুফাতো ভাই রিয়াদ। কিরে, কেমন আছিস? ভালো, তুই? হঠাৎ কি মনে করে ফোন দিলি? শোন, আমি না 1 মাসের জন্য দেশে আসব। কি সত্যি? কবে আর কখন? সামনের মাসে আসব। তা হঠাৎ কি মনে করে আসা শুনি? ঘুরতে আসব। তাহলে তো ভালোই হবে, কয়েকদিন আমি ছুটি পাবো। মানেটা সিম্পল, তুই দেশে আসলে আব্বুর সাথে কয়েকদিন আমার ব্যবসা দেখবি, এই আর কি। তা আমি যদি ব্যবসা দেখি তাহলে তুই কি করবি? আমি আর কি করব, চাকরি করব। তোর যে চাকরি তা আমার ভালো করে জানা আছে। আচ্ছা, আমি ফোন রাখছি, আসার আগে তোকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাথে আসবে নাকি? না, সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি চলে আসলে তো আব্বুর পক্ষে একা বিজনেস সামলানো কঠিন হয়ে যাবে, সেই জন্যই সাথীকে আনবো না। ঠিক আছে, আসার সময় আমাকে বলিস, আমি তোকে এয়ারপোর্ট থেকে নিতে অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। রিয়াদ ফোনটা রেখে দেয়। আকাশ ভাবতে থাকে রিয়াদ আসলে তো ভালোই হবে, কেননা আকাশ তাহলে কয়েকদিন অফিসের কোনো কাজই করতে হবে না। আকাশ ফ্রেশ হয়ে ইরাকে ফোন করে, আর এই কারণে ফোনটা করা, কারণ আকাশ আজকে ইরাদের বাসায় না গেলে আজ অফিসে যাবে ভাবছে, কেননা আজকে প্রচুর কাজ করে আছে। ম্যাডাম, আজকে কি ডিউটিতে আসবো? না, আসতে হবে না, আর আপনাকে আজ আর কালকে 3টা ছুটি দিলাম। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। যাক, ভালোই হয়েছে, ছুটি পেলাম। তাহলে আজকে একটু অফিস থেকে ঘুরে আসি। সেজন্য আকাশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে এলো, আর দেখে ওর আব্বু টিভি দেখছে। আব্বু আজকে অফিসে যাবে না? না, আজকে তেমন কোনো কাজ নেই। আমার আর ম্যানেজারকে বলে দিয়েছি কোনো সমস্যা হলে ফোন করতে। তা তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আব্বু, একটু বন্ধুদের সাথে ঘুরবো, আর সময় পেলে অফিসেও একটু ঘুরে আসবো। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আমি ম্যানেজারকে বলে দেবো কোনো সমস্যা হলে যেন তাকে ফোন করে। আচ্ছা আব্বু, আমি তাহলে আসি। আরে নাস্তা তো করে যা, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আসি আম্মু। সাবধানে যাবি। বডিগার্ড কয়েকজন সাথে নিয়ে যা। লাগবে না আব্বু, যদি কোনো সমস্যা হয়। বন্ধুরাও তো থাকবে, আর তুমি তো জানো আমার বন্ধুদের সবার সাথে বন্দুক থাকে, আর আমার কাছে তো থাকবেই। আচ্ছা যাও। আকাশ ওর আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে গাড়ি করে একটা শপিং মলে আসে, আর শপিং মলে আসার কারণ হচ্ছে আকাশের সব বন্ধুরা এখানে আসবে, সেজন্য শপিং মলে আসা। আকাশ শপিং মলের সামনে এসে গাড়ি পার্কিং করে শপিং মলের ভিতরে ঢুকে যায়, আর দেখে বন্ধুরা আকাশের জন্য দাঁড়িয়ে আছে। হাই ফ্রেন্ড, সবাই একসাথে বলে উঠলো, তোর কখন আসার কথা আর তুই কখন আসলি? আচ্ছা, আমরা আগে শপিং করি, তারপর ক্যান্টিনে দুপুরে লাঞ্চ করবো, ঠিক আছে? তা হবে, আগে আমরা হালকা কিছু নাস্তা করে নি, কারণ আমি সকালে কিছু খেয়ে আসিনি। বলে উঠলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আগে তাহলে কিছু খেয়ে নি। আচ্ছা তাহলে দাঁড়িয়ে না থেকে চল। হ্যাঁ চল। ক্যান্টিনে বসে বসে আমরা কফি খাচ্ছি, আর বন্ধুরা মিলে কিছুক্ষণ গল্প করলাম। কফির বিল মিটিয়ে দিয়ে আমরা বন্ধুরা মিলে কিছু কেনাকাটা করলাম, আর কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেল। তাই আমরা বন্ধুরা মিলে শপিং মল থেকে একটা রেস্টুরেন্টে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটু ফ্রেশ হয়ে আবার কেবিনে গিয়ে বসে পড়লাম। ওয়েটার খাবারের মেনু জিজ্ঞেস করলো, আমরা ওখান থেকে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করি। ওয়েটার ওইগুলো আনতে চলে গেল, আর আমরা বসে আছি। এমন সময় আকাশের বন্ধু আসিফ বলে উঠলো,
এই দেখ একটা পরি দেখা যাচ্ছে না, তোর মাথা ঠিক আছে? এখানে পরি আসবে কই থেকে? ঠিকই তো, এখানে পরি কই থেকে আসবে? তোদের বিশ্বাস না হলে পিছনে তাকা। আকাশের বন্ধু পেছনে ফিরে তাকাতেই সত্যিই তো পড়ি, কিন্তু আকাশ পিছনে তাকিয়ে শকড, কেননা ইরা ওর বান্ধবীদের নিয়ে এখানে খেতে এসেছে। এদিকে আকাশ পিছনে তাকাতেই ইরা আকাশকে দেখে ফেলে, আর ইরা ওখান থেকে উঠে আকাশের সামনে আসে। কি ব্যাপার, তুই এখানে কেন? আর এরা কারা? মেরা আমার বন্ধু। তো এখানে আসছিস কেন? দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি। তা লাঞ্চ করতে এসে পেছনে মেয়েদের দিকে তাকাতে ভালো লাগে, তাই না? আমি তো তাকাইনি, বন্ধুরা বলেছিল সেই কারণে তাকিয়েছি, আর তাকাবো না। আকাশের এমন কথা শুনে বন্ধুরা বলে ওঠে, এই যে মিস, আপনার বন্ধুর সাথে এভাবে কথা বলছেন কেন? আমার বডিগার্ডের সাথে কিভাবে কথা বলবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? দরকার হলে শিখবেন। এই তোরা চুপ কর, আমি তোদের সব পরে বলবো। এই তোরা এখন চুপ থাক। ম্যাডাম, আপনি তো বাড়ির বাইরে বলেছেন যাবেন না, তাহলে এখানে কেন এসেছেন? আসলে বান্ধবীরা জোর করে নিয়ে এসেছে, আর তোকেও ফোন করার সময় পাই নাই। ঠিক আছে, আপনি লাঞ্চ করে নিন। আকাশ আর বন্ধুরা দুপুরে লাঞ্চ করে আকাশ বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, সাথে ইরাদেরও লাঞ্চের বিলটা মিটিয়ে দেয়। সবাই গাড়িতে গিয়ে বসে, আর আকাশ ওখানে সবাইকে ইরার ব্যাপারে বলে। এই কথা শুনে সবাই একসাথে বলে উঠলো, তাহলে একটা পার্টি দিয়ে দে, একটু আগেই তো দুপুরে লাঞ্চের বিল দিলাম। আচ্ছা শোন, তোরা বাড়িতে যা, আমি একটু অফিসে যাব। সবাই বলে উঠলো, ঠিক আছে যা। আর ভাবে কিন্তু তোর জন্য একদম পারফেক্ট। আকাশ ওদের নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। আর এদিকে ইরা ওর বান্ধবীদের খাবার শেষে বিল দিতে গেল। ম্যানেজার বলে, ম্যাডাম, আকাশ স্যার আপনাদের বিল দিয়েছে। সেজন্য ইরার কথা না বেরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইরা ওদের বাড়িতে চলে যায়। এদিকে আকাশ অফিসে গিয়ে ওর কেবিনে চলে যায়, আর ম্যানেজারকে ফোন করে বলে আকাশের কেবিনে আসার জন্য। একটু পর ম্যানেজার আসলো। স্যার ভালো আছেন? আঙ্কেল, আপনাকে না বললাম আমাকে স্যার ডাকবেন না? কিন্তু আপনি এই কোম্পানির মালিকের ছেলে। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আর তার চেয়ে বড় কথা হলো আমি আপনার ছেলের বয়সী, আমাকে নাম ধরে ডাকবেন। ঠিক আছে, কি জন্য রেখেছেন? আমার প্রিয় রাকিব এসেছে। তানু তো কাল আসার কথা। আর রাকিব বলতে ওই ছেলেটাকে যাকে আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, ওই ছেলেটার কথা বলছি। ওর তো কাল থেকে জয়েন্ট হওয়ার কথা। ঠিক আছে, আর কোনো কাজ না থাকলে বলুন, আমি করে দিচ্ছি। কাজ আমি আগেই করে রেখেছি, শুধু তুমি একটু দেখলেই ফাইলগুলো দেখে সাইন করে দিলেই হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি ফাইলগুলো পাঠিয়ে দিন, আমি দেখছি। ম্যানেজার চলে গেল আর ফাইলগুলো নিয়ে আসলো। আকাশ ফাইলগুলো দিয়ে চলে গেল। আকাশ ফাইলগুলো দেখতে লাগলো কোথাও কোনো সমস্যা আছে কিনা। একে একে সবগুলো ফাইল দেখতে লাগলো, আর দেখা শেষ হলে সবগুলোতে সাইন করে দেয়। ম্যানেজারকে ফোন করে আসতে বলে, আর ফাইলগুলো ম্যানেজারকে দিয়ে আকাশ অফিস থেকে বের হয়ে যায় আর বাড়িতে চলে আসে। ফ্রেশ হয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে আকাশের মায়ের ডাকে আকাশের ঘুম ভাঙে। আজ এত লেট কেন উঠতে? কেন, আম্মু কয়টা বাজে? 10টা বাজে। কি 10টা? আব্বু কোথায়? বসে বসে পেপার পড়ে। আজকে আব্বু অফিসে যাবে না? তোর আব্বুর বয়স হয়েছে, তোকেই তো অফিসে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, সময় হোক, আমি ফ্রেশ হয়ে আসছি আর অফিসে যাব। আকাশ ও রুম থেকে বের হয়ে সকালে নাস্তা করে কয়েকজন বডিগার্ড ও কয়েকটা গাড়ি নিয়ে অফিসে চলে যায়। আর এসে আকাশ ওর কেবিনে চলে আসে, আর দেখে তানু আকাশের জন্য কেবিনে অপেক্ষা করছে। কেমন আছেন স্যার? এই তো ভালো, তুই? এই তো ভালো স্যার। কাল নাকি আপনি অফিসে এসেছেন আর আমার খোঁজ করেছিলেন? হ্যাঁ, আমি জানতাম না তুমি ছুটিতে ছিলে। সমস্যা নেই স্যার। চলো আমরা একটু আজকে অফিসটা ঘুরে দেখবো, দেখি সবাই কি কাজ করছে। চলুন স্যার। রাকিব নামে ওই ছেলেটা এসেছে। কোন রাকিব? আরে তিথির বন্ধু। আসলে আমার সাথে তো দেখা হয়নি, আজ খোঁজও নেওয়া হয়নি। আচ্ছা চলো, হয়তো দেখা হলে হয়ে যেতে পারে। আকাশ আর তানু কেবিন থেকে বের হয়ে সব স্টাফদের দেখতে লাগলো। তখন দেখলো ম্যানেজার একটা ছেলেকে কিছু বোঝাচ্ছে, তাই আকাশ আর তানু ওখানে গেল। আর গিয়ে দেখলো ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হচ্ছে রাকিব। এ কি আঙ্কেল, আপনি এখানে কেন? ছেলেটা নতুন তো, সেজন্য ওকে কাজ বুঝিয়ে দিচ্ছি। তখনই রাকিব পিছনে ফিরে তাকালো আর আকাশ আর তানুকে দেখলো। আরে আপনি এখানে? আর এখানে কি আপনার সেই বন্ধুকে বলে চাকরি করতে এসেছেন? আর তানু, আপনি এখানে চাকরি করেন? এই ছেলে, তুমি এসব কি বলছো? তুমি জানো উনি কে আর নানুকে? কে এনারা? ইনি হচ্ছে আকাশ চৌধুরী, এই কোম্পানির সিইও, আর তানু হচ্ছে আকাশ চৌধুরীর পিএ। এই কথা শুনে রাকিব অনেকটা চমকে গেল। কি উনি এই কোম্পানির মালিক? কিন্তু উনি ওই দিন তো অন্য কথা বলছে। যাই বলুন না কেন, আপনি কাজ করুন। আঙ্কেল সমস্যা নেই, রাকিব তুমি কাজ করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ স্যার, আপনার জন্য আমি আজকে এত বড় কোম্পানিতে কাজ পেয়েছি। কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে? ধন্যবাদ দিতে হবে না, আর তিথি বলাতে আমি তোমাকে চাকরিটা দিয়েছি, তাই ভালোভাবে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, আমি আর কাল থেকে অফিসে আসবো না। আবার আমার ফুফাতো ভাই একটা আসবে লন্ডন থেকে, বাবার সাথে ওই কয়েকদিন ব্যবসাটা দেখবে, আর তানু তখন না হয় ওর বিয়ে হয়ে থাকবে। কিন্তু স্যার আমি ওনাকে চিনি না,
কি করে ওনার বিয়ে হবো? সমস্যা নেই, অনেক ভালো ছেলে। তুই আমার যেমন খেয়াল রাখিস ওরও এরকম খেয়াল রাখলে হবে। আর ওকে কাজে হেল্প করতে হবে না, ও এমনিতে ব্যবসা সামলাতে জানে। আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবি। ঠিক আছে। বিকালে একটা মিটিং আছে। কয়টা বাজে আর কাদের সাথে? 3টা মিটিং, কারোর সাথে না স্যার। আমরা কোম্পানিতে ট্রেডার ইস্যু করব, সেজন্য আপনাকে থাকতে হবে। এটা তো আপনি পারবেন। না স্যার, এভাবে অনেক কোম্পানি ট্রেডারের জন্য আবেদন করছে, সেজন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে কাকে দেওয়া যায়। ঠিক আছে, এখন দুপুর 1টা, আমি তো লাঞ্চ করে আসি, আপনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেন। ঠিক আছে, আমি সবকিছুর জন্য ব্যবস্থা করতেছি। আকাশ আর তানু অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসে দুপুর লাঞ্চ করার জন্য। আকাশ ওয়েটারকে বলে খাবার অর্ডার দেয়। তখনই আকাশে ইরার কথা মনে পড়লো, সেজন্য আকাশ ইরাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? ভালো। কালকে যেন ডিউটিতে দেখি তাড়াতাড়ি। ম্যাডাম আপনি লাঞ্চ করেছেন? না, এখন করব। কালকে তাড়াতাড়ি আসবেন, তবে বিকেলের পর আসবেন। কেন? যেটা বলছি সেটা করুন। ঠিক আছে। ওইটার খাবার নিয়ে আসলে আকাশ আর তানু দুপুরে খাওয়া শেষ করে আবার অফিসে চলে আসে। আর দেরি না করে বোর্ডরুমে চলে যায়। আর ওখানে গিয়ে টেন্ডারটা শফিকুল ইসলাম মানে ইরার বাবাকে আকাশ টেন্ডারটা দিয়ে দেয়। এখন আপনারা হয়তো ভাবছেন ইরার বাবাকে টেন্ডার দিলে তো আকাশের পরিচয় ওনারা জেনে যাবে। না, এখানে এরকম কিছুই হয়নি। ওই টেন্ডারটা নিতে ইরাদের অফিস থেকে ওদের ম্যানেজার এসেছে, যার কারণে আকাশের পরিচয় উনি জানে। তবে আকাশ যে ইরার বডিগার্ড এটা উনি এখনো যায় না, কারণ আকাশ এখনো কোনোদিন ইসলাম গ্রুপ অফ কোম্পানিতে কখনো যায়নি, যার কারণে ওখানকার কোনো স্টাফই আকাশকে চিনে না। টেন্ডার দিয়ে আকাশ অফিস থেকে বাড়িতে চলে আসে। আর আসার আগে তানুকেও বাড়িতে ড্রপ করে দেয়। অনেকে ভাবছেন আকাশ কেন তার বিয়ের প্রতি এত কেয়ার দেখায়, কারণটা হলো আকাশ তানুকে নিজের বোনের মতো দেখে, সেজন্য আকাশ তানুর এত খেয়াল রাখে। সেজন্য এই সম্পর্কটা কেউ অন্য নজরে দেখবেন না, কেননা আকাশ আর তানুর সম্পর্কটা এখন ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ। আকাশ তানুকে ড্রপ করে দিয়ে বাড়িতে চলে আসে আর তানু রুমে গিয়ে ফ্রেশ হয়। তখন ঠিক রাত 9টা বাজে। আকাশের রুমের পাশে বারান্দায় যায় গোসল করার জন্য, কারণ আকাশের রুমের বারান্দায় একটা সুইমিং পুল আছে। আর সেই সুইমিং পুলের আশেপাশে জিম করার যন্ত্রপাতি আছে, কয়েকটা দোলনা যেখানে আকাশ বসে বসে প্রকৃতি উপভোগ করে আর ফুলের মিষ্টি ঘ্রাণ নেয়। আকাশ সুইমিং পুলের গোসল করে রেডি হয়ে নিচে নেমে ডিনার করার জন্য তখনই দেখলো আকাশের আব্বু আম্মু বসে আছে আকাশের জন্য। আকাশ ওখান থেকে একটা চেয়ারে বসে পড়ে। সার্ভেন্টরা খাবার বেড়ে দিচ্ছে। আকাশ আর ওর আব্বু আম্মু ডিনার শেষ করে সোফায় গিয়ে বসে, সাথে আকাশও। তা আকাশ, আজকে টেন্ডারটা কাদের দিয়েছো? ইরার আব্বুকে। কিন্তু ওনারা বাদের ও তো আরো অন্য কোনো কোম্পানিকে দিতে পারতে। না আব্বু, থাক না, সামান্য একটা টেন্ডার। এরপর থেকে একটু দেখে শুনে কাজ করবে। ঠিক আছে আব্বু। আকাশ ওর রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। আর প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় আর নিচে নেমে আসে। কিন্তু আজও আকাশের লেট হলো। দেখো আকাশ, এভাবে লেট করলে কোম্পানি তো অনেক ক্ষতি হয়ে যাবে, সেদিকে কি কোনো খেয়াল আছে? আব্বু তুমি তো জানোই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আচ্ছা ঠিক আছে, আজকে অফিসে যাবে? হ্যাঁ যাচ্ছি, কিন্তু ম্যানেজার আঙ্কেল আজকে অফিসে আসবে না। কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা হয়নি, ওনার মেয়েকে আজকে দেখতে আসবে, সেজন্য আজকে আসবে না। সেজন্য ভাবছি অফিস থেকে ওনার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। ঠিক আছে আব্বু। আকাশ বাড়ি থেকে বের হয়ে আর অফিসে চলে যাওয়ার সময় দেখে ইরা ওর বান্ধবীদের সাথে গ্রিপ কর্নারে এসে মনে হয় গ্রিপ কিনবে। আকাশ আর কিছু না বলে অফিসে চলে যায়। অফিসের ভিতরে ঢুকে আকাশ ওর কেবিনে চলে যায় আর দেখে তানু আগে থেকেই বসে আছে। ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দাও তো। কেন, উনি তো আজকে অফিস আসেননি। আমি তা জানি। তাহলে ও আমি নিচ্ছি। আকাশ ফোন বের করে ম্যানেজারকে ফোন দেয়। হ্যাঁ স্যার বলুন। আপনার মেয়েকে কখন দেখতে আসবে? এই তো স্যার 12টায় আসার কথা। ঠিক আছে আঙ্কেল। তানু দেখতো এখন কয়টা বাজে? 12টা বাজতে 10 মিনিট লাগবে। আচ্ছা আমি একটা জায়গায় যাচ্ছি, তুমি এখানকার সবকিছু দেখো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এ বলে আকাশ অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে ম্যানেজার আঙ্কেলের বাসার দিকে রওনা দেয়। আর 20 মিনিট পর আকাশ ওনাদের বাড়ির সামনে চলে এসে হাজির হয়। আকাশ ওনাদের ঘরের ভিতরে ঢুকে দেখে 10-12 জন লোক বসে আছে আর আঙ্কেলের সাথে ওনার ছেলেও বসে আছে। আকাশকে দেখে ম্যানেজার আঙ্কেল ও ওনার ছেলে দাঁড়িয়ে যায়। আরে আকাশ, তুমি এখানে? কেন, আসতে পারি না নাকি? আরে কি বলছো, আসো এখানে বসো। ও আপনার সাথে পরিচয় করে দেই, এ হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ। আমি ওনার অফিসে চাকরি করি। রাতে আপনি আমাকে ফোন করেছিলেন, সেজন্য আমার এখানে আসা। এখানে সব ঠিকঠাক হয়ে গেছে তো, নাকি কোনো সমস্যা আছে? আসলে আমার যা জমানো টাকা ছিল তা দিয়ে তো আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে পারবো, কিন্তু ছেলেটা কি করব? ওর যে এখনো অনেক পড়াশোনা করার বাকি আছে। তারপর ওনাদের ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিতে হবে। আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ আঙ্কেল, বিয়েতে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, সব খরচ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? এটা আপনার প্রাপ্য। আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন, এর তুলনা এটা কিছুই না। আর হ্যাঁ, কালকে অফিস থেকে চেক নিয়ে যাবেন। বিয়ের দিনটাই ঠিক না করা পর্যন্ত আকাশ ওখানে ছিল। ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আকাশ বিদায় নিয়ে আবার অফিসে চলে গেল, কেননা নীরাদের বাসায় যেতে হবে। সেজন্য আকাশ অফিসে ফোন করে বলে, দেখো ম্যানেজারকে 15 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিতে।
আর চেকটা কোম্পানির নামে যেন করা হয়। আর এও বলে দেয় আজকে আকাশ আর অফিসে আসবে না, এমনকি এরপর আর কখন আসবে তাও আকাশ জানে না। এসব কিছু বলতে বলতে আকাশ এদের বাড়ির সামনে প্রায় এসে পড়েছে আর গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে আর দেখি এরা সেজে বসে আছে। ম্যাডাম কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমার বান্ধবীর জন্মদিন, ওইখানে যাব। ঠিক আছে ম্যাডাম চলুন। এই গিফটগুলো নিয়ে বাইরে অপেক্ষা কর, আমি একটু পরে আসছি। ঠিক আছে ম্যাডাম। আকাশ গিফট নিয়ে গাড়ির কাছে চলে যায় আর এটার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে 20 মিনিট অপেক্ষা করার পর এরা নেমে এলো। এরা গাড়িতে বসলেই গাড়ি চালিয়ে ওরা জন্মদিনের পার্টিতে চলে আসে। এরা গাড়ি থেকে নেমে চলে যায় আর আকাশ গাড়ি পার্ক করতে গিয়ে কোনো একজন লোককে দেখে আকাশ চমকে উঠলো। সে লোকটি আর কেউ নয়, সে হচ্ছে গত কয়েকদিন আগে যারা আকাশের উপর আক্রমণ করেছিল ওদের মধ্যে একজন। একটা গাড়িতে বসে আছে আর কারোর সাথে কথা বলছে। সেজন্য আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চুপি চুপি ওদের কাছে যায় আর শুনতে পায়, এই শুন, আজকে ইরা ইসলামকে উঠিয়ে নিতে হবে, নয়তো আর সময় পাবো না। এভাবে আর কতদিন অপেক্ষা করব? আর বেশি দেরি হলে ম্যাডামের হাতে আমাদেরই মরতে হবে। তাই যা করার আজকে এই পার্টিতে করতে হবে। আর শোন, আমাদের লোকজন সব জায়গায় আছে ঠিকঠাক মতো। হ্যাঁ, সব জায়গায় আছে, ওরা কোনো চিন্তা করবেন না, আজকে রাতের মধ্যে উঠিয়ে নিয়ে যাব। বলেই ওরা ওখান থেকে চলে যায়। আকাশ এতক্ষণ যাবত ওদের কথা শুনছিল। আকাশ ইচ্ছে করলে সবকিছু জেনে নিতে পারতো, কিন্তু যখন জানতে পারলো ওদের আরো লোকজন আছে ভিতরে, তাই আকাশ ওদের ছেড়ে দিল। কেন, ওদেরকে এখন ধরলে পুরো বাড়িতে সমস্যা হবে। সেজন্য আকাশ তাড়াতাড়ি করে ইরার কাছে চলে যায়। আকাশ ভাবে ইরাকে এসব কিছু বলা যাবে না, নয়তো এখানে আনন্দ করতে পারবে না। সেজন্য আকাশ গিয়ে ইরার পাশে দাঁড়িয়ে চারদিকে নজর রাখে। আকাশকে দেখে ইরা বলে উঠলো, এতক্ষণ কোথায় ছিলি? আমি কোথাও না, আপনাকে খুঁজে পেতে একটু সময় লেগেছিল সেজন্য। ম্যাডাম আমি একটু আসি। ঠিক আছে। আকাশ ওখান থেকে বের হয়ে ওই লোকগুলোর উপর নজর রাখে আর পিছন থেকে ওদের মুখ চেপে ধরে বাড়ির পিছনে গাছের সাথে বেঁধে রাখে। এখানে 6 জনকে গাছের সাথে বেঁধে রাখে আর পুলিশকে ফোন করে ওদের পুলিশের হাতে তুলে দেয় আর ওদের স্বীকারোক্তি নিতে বলে। পুলিশ ওদের নিয়ে চলে যায়। আবার আকাশ গিয়ে ইরার পাশে দাঁড়ায়। তখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অনুষ্ঠান শেষ হতেই আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে আর ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আকাশ গাড়ি নিয়ে থানায় যায়। থানার সামনে গাড়ি রেখে ভিতরে যায় আর গিয়ে দেখে মনে হলো ওদেরকে অনেক মেরেছে। আকাশ গিয়ে ওসির সাথে কথা বলে, ওসি সাহেব কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, প্রথমে মুখ খুলতে চাইনি, পরে আমরা ওদের রিমান্ড দেওয়াতে সব বলেছে। কি জানতে পারলেন? ওরা নাকি টাকার জন্য কিডন্যাপ করতে চাইছিল আর ইরা ইসলামকে কিডন্যাপ করে আরেকজনের হাতে তুলে দিবে, কিন্তু কার কাছে তুলে দিবে তা আমরা জানতে পারলাম না। তাহলে এখন কি করব? এখন আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমরা আসি। আকাশ ওখান থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কে ওকে কিডন্যাপ করতে পারে। এসব ভাবতে ভাবতে কখন যে আকাশ ঘুমিয়ে গেছে তা নিজেও জানে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইরাদের বাসায় চলে যায় আর ইরার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর ইরা নেমে এলো আর আকাশ ইরাকে গাড়িতে বসালো। ম্যাডাম কোথায় যাব? কলেজে যাব, সামনে পরীক্ষা, সেজন্য কাগজপত্র জমা দিব আর পরীক্ষার সকল কাগজপত্র নিয়ে আসবো। ওদের মাঝে কথা বলতে বলতে কলেজে এসে যায়। এরা গাড়ি থেকে নেমে ওর বান্ধবীদের সাথে অফিস রুমে চলে যায়। আকাশ বাইরে অপেক্ষা করে। এভাবে 2 ঘন্টা অপেক্ষা করার পর ইরা বের হয়ে এলো। ম্যাডাম এবার কি বাসায় যাবেন? আরো কিছুক্ষণ থাকবেন? না, বাসায় যাব, কয়েকদিন পর পরীক্ষা, ভালো করে পড়তে হবে। ঠিক আছে ম্যাডাম চলুন। আকাশ ইরাকে নিয়ে বাসায় চলে আসে আর আকাশকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেয়। কেননা ইরা যেহেতু কয়েকদিন পর পরীক্ষা, সেজন্য কয়েকদিন ইরা বাহিরে যাবে না। আর যাওয়ার সময় আকাশকে পরীক্ষার রুটিন দিয়ে দেয় আর এও বলে দেয় শুধুমাত্র যেদিন পরীক্ষা হবে ওই দিনই যেন ডিউটিতে আসে আর অনেক তাড়াতাড়ি আসতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি খুব সকালে চলে আসবো। তাহলে এবার আসুন। আকাশ ওখান থেকে বাড়িতে চলে আসে আর দুপুরে গোসল করে লাঞ্চ করে নেয় আর বিকালে আকাশের মোবাইলে একটা কল আসে। হ্যাঁ রিয়াদ বলো। আমি আজকে বাংলাদেশে আসবো আর বাংলাদেশ সময় 11টায় প্লেন ল্যান্ড করবে। আর কেউ আসবে না? না। আচ্ছা আমি এখন রাখি, প্লেন এখনই ছেড়ে দিবে, তুই সময় মতো চলে আসিস। তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে আসবো। আকাশ কল কেটে দেয়, ঘুমিয়ে যায় আর রাত 8টার দিকে ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের শার্ট প্যান্ট পরে নিচে নেমে চলে আসে। আর আকাশকে এই পোশাকে দেখে আকাশের আম্মু বলে উঠলো, কোথায় যাচ্ছিস এখন? যাচ্ছি একটা জায়গায়, আসার সময় তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? এখন বলে দিলে কি সারপ্রাইজ থাকবে? আচ্ছা যেখানে যাও সাবধানে যাবে আর সিকিউরিটি কয়েকজন নিয়ে যাও। লাগবে না আব্বু বলে আকাশ ওর ফেভারিট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর এয়ারপোর্টে এসে যায়। তখন রাত 10:30 হবে। আকাশ ভিতরে ঢুকে জিজ্ঞেস করে যে লন্ডন ফ্লাইট কখন পৌঁছাবে। ওখান থেকে আকাশ জানতে পারলো 30 মিনিট লাগবে। সেজন্য আকাশ ওখানে বসে অপেক্ষা করতে লাগলো, কিন্তু সময় শেষই হচ্ছে না। আকাশ একটা কফি খেতে লাগলো, এরই মধ্যে সময় হয়ে আসছে। সেজন্য আকাশ কফির বিল দিয়ে ভিতরে অপেক্ষা করতে লাগলো। আর হঠাৎ আকাশ রিয়াদকে দেখতে পেলো আর রিয়াদও আকাশকে দেখতে পেলো। ওরা দুজনকে গিয়ে জড়িয়ে ধরলো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। চল তাহলে যাওয়া যাক। আকাশ রিয়াদকে নিয়ে গাড়িতে উঠে আকাশ গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়।
কি রে, বাসায় যাবি না? অনেক রাত হয়েছে, চল কিছু খেয়ে আসি। কিন্তু আমারও খিদে পেয়েছে, চল তাহলে খেয়ে আসি। আকাশ আর রিয়াদ রেস্টুরেন্টে খেয়ে বিল দিয়ে আবার গাড়িতে এসে বসে আর গাড়ি ড্রাইভ করে। আকাশ ওদের বাড়িতে চলে আসে আর দরজায় কলিং বেল চাপলেই সার্ভেন্টরা এসে দরজা খুলে দেয়। আকাশ আর রিয়াদ ভিতরে যায় আর রিয়াদকে দেখে আকাশের আব্বু আম্মু অনেক খুশি। আব্বু আম্মু, সারপ্রাইজটা কেমন দিলাম? কি তার মানে আমি যে আসবো তা মামা আর মামি ওনারা কেউ জানতো না? বলে দিলে সারপ্রাইজ কি আর সারপ্রাইজ থাকতো? রিয়াদ আব্বু আম্মুকে গিয়ে সালাম দিল। বেঁচে থেকো বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মামা। আচ্ছা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আম্মু, আমরা আসার সময় খেয়ে আসছি, অনেক রাত হয়েছে, বাকি কথা সকালে হবে। আকাশ রিয়াদকে নিয়ে উপরে চলে আসে আর রিয়াদকে ওর রুমে নিয়ে যায়। এটা তো রুম, থাকতে কোনো অসুবিধা হবে না তো? এত বড় রুমে থাকতে তো অসুবিধা হবেই। আচ্ছা, সারাটা পর জার্নি করে এসেছিস, এখন ঘুমা, সকালে কথা হবে। ওকে, গুড নাইট। আকাশ রুমে এসে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে রিয়াদের কাছে যায়। দেখে রিয়াদ ফ্রেশ হয়ে ফোনে কথা বলে। কার সাথে কথা বলছো? বাড়িতে ফোন দিয়েছিলাম। ফ্রেশ হওয়া শেষ হলে খেতে আয়, আজ তোকে নিয়ে ঘুরতে যাব। চল। আকাশ রিয়াদকে নিয়ে নিচে এলো আর এসে দেখলো আকাশের আব্বু আম্মু ওনারা বসে আছে। সেজন্য রিয়াদ আর আকাশ ওরা নাস্তা করে আকাশ ওর বাবাকে বললো, আব্বু তুমি অফিসে যাবে না? তোমার না যাওয়ার কথা। কালকে যাব।